অডিও স্টোরি বাই আয়েশা খাতুন চ্যানেলে আজকে আপনারা শুনবেন আবিরের স্প্যারো গল্পের পর্ব ৪। লিখেছেন সালমা চৌধুরী। মেঘ বক্ষ দৃষ্টিতে একবার আইমানকে দেখে নিল। মিষ্টি, সাদিয়া, বন্যা সবাই হতবাক। মিনহাজ, তামিম ও অবাক চোখে আছে। অকস্মাৎ বন্যা প্রশ্ন করল, আপনারা তাকে চিনেন? হ্যাঁ, নাম মাহাদিবা খান মেঘ। উদ্ভিদ বিজ্ঞান প্রথম বর্ষ। বাবা মায়ের একমাত্র মেয়ে। বাবার নাম মোজাম্মেল খান, বড় ভাইয়ের নাম তানভীর। আর কোনো ডিটেলস লাগবে? বন্যা কিঞ্চিত রাগী স্বরে বলল। তানভীর ভাইয়াকে চিনলে অবশ্যই এটাও আপনাদের জানা উচিত তার ভাই কতটা ডেঞ্জারাস। তার বোনকে আপনারা ভাবি বলে সম্বোধন করছেন। এটা জানার পর আপনাদের কী অবস্থা হতে পারে এই জ্ঞানটুকু কি আপনাদের আছে? তানভীর ডেঞ্জারাস? আপু বলে কি? আরেকদিন তানভীরকে নিয়ে আসবেন। তানভীরের সামনে ভাবি ডাকবো, কেমন? আজ আসি। শোন, একসঙ্গে মেঘকে সালাম দিয়ে চলে গেল। যাওয়ার সময় মিনহাজ ও তামিমকে সাথে নিয়ে গেল। বন্যা গুরুভর গম্ভীরে বলল, মেঘ, তুই তানভীর ভাইয়াকে কল দি, তোর ভাই আসুক। মেঘ এখনো স্তব্ধ হয়ে আছে, এখনো স্বাভাবিক হতে পারছে না। ছেলেগুলো তাকে ভাবি কেন ডাকবে? মিষ্টি হতাশ ভঙ্গিতে বলল, কোথায় ভাবলাম লিমন ভাইয়া বোধহয় মেঘকে পছন্দ করে, তা না হুট করে ভাবি বানিয়ে চলে গেল। এটা কোনো কথা হলো? সাদিয়া আর চোখে মিনহাজ আর তামিমকে দেখছে। নিলয় মিনহাজের ঘাড়ে হাত রেখে কি যেন বলতে বলতে যাচ্ছে। তামিমও পাশে মাথা নিচু করে হাঁটছে। সাদিয়া বলল, ওনারা মিনহাজদের নিয়ে কোথায় গেলেন? আমরা কি ওদের জন্য অপেক্ষা করব? বন্যা শক্ত কণ্ঠে আবার বলল, মেঘ, তুই কি তোর ভাইয়াকে কল দিবি? অবশেষে মুখ খুলল মেঘ, ধীর গলায় বলল, এসব কাহিনী জানতে পারলে ভাই আমাকে বাসা থেকে বেরই হতে দেবে না। আব্বুকে বলে আব্বুও টেনশন করবে। এবার যদি তোর ভাইয়া জানতে পারে, আমাকে এসে ধরে, আমি সোজা তোর নাম বলে দেব, বলবো সব কিছু তোর প্ল্যান, তুই ইচ্ছা করে এমনটা করেছিস। আমি কি করলাম? আমি কি ছেলেগুলোকে চিনি? নাকি আমাকে ভাবি ডাকতে বলেছি? আসার সময় তুই বলেছিলি তুই শাড়ি পরে এসেছিস কারণ তুই তোর প্রিয়জনের সাথে দেখা করবি। সেটা তো মজা করে বলেছিলাম। আমার প্রিয়জন আসবে কোত্থেকে? তুই কি আমাকে চিনিস না? আমার সম্পর্কে কিছু জানিস না? বন্যা হাত ফেললে বলতে শুরু করে, তোকে আমি চিনতাম, খুব ভালো করে চিনতাম। এইচএসসি পরীক্ষা পর্যন্ত আমি ভাবতাম আমি তোর বেস্ট ফ্রেন্ড, কিন্তু যেদিন থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি তারপর থেকে সেটা ভাবতে পারছি না। তুই এখন আর আগের মতো কথা শেয়ার করিস না। তোর নামে এদিক ওদিক পার্সেল আসে, তুই যা ভাবিস, যা চাস তা হুট করেই তোর সামনে হাজির হয়ে যায়। অথচ তুই বলিস তুই কিছুই জানিস না। আগে তোর ভাই তোকে নিয়ে ঘুরতো, আর বিরক্ত লাগলেও অন্তপক্ষে চিন্তা লাগতো না। কিন্তু ইদানিং তোর ভাইও আসে না, হয়তো আমার ওপর ভরসা করে পাঠান, অথচ ওনার অগোচরে তোর জীবনে কত কিছু ঘটে যায়, তুই ওনাকে বলিসও না কিছু, এমনকি আমাকেও বলিস না। মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে প্রশ্ন করল, কি বলবো আমি? তোর জীবনে কি সত্যিই কোনো স্পেশাল মানুষ নেই? মেঘ মলিন হেসে বলল, আমার জীবনে স্পেশাল কেউ এলে সবার আগে আমি তোকে বলবো। এতটুকু বিশ্বাস আমার ওপর রাখিস? তার মানে এসব ঘটনা কোনো কিছুই তুই জানিস না? না, লিমন বা আইমান কাউকেই আমি চিনি না, কখনো কোথাও দেখেছি বলে মনে হয় না। ওনারা আমাকে ভাবি কেন ডাকলে আমি সেটাও জানি না। সত্যি বলছি, মিষ্টি বলল। সেসব কথা বাদ দিয়ে চল কোথাও খেতে যাই। হ্যাঁ চল। মেঘরা কাছাকাছি একটা ক্যাফেতে গিয়ে বসলো। ভেতরে হালকা আলো,
চারপাশে মিষ্টি কফির গন্ধ। এক কোণে সাউন্ড বক্স মৃদু সুরে গান বাজছে। কফির সাথে হালকা কিছু স্ন্যাক্সও অর্ডার করলো। মিনিট পাঁচেক গল্প করলো। আশেপাশে মানুষ আনাগোনা চলছে। সাদিয়া হঠাৎ বলল, মেঘ, তোকে আজ অন্যরকম সুন্দর লাগছে। তবে কোনো একটা গোলাপ ফুলের অভাব বোধ করছি। যে বা যিনি তোকে ফুলগুলো পাঠিয়েছেন তার উচিত ছিল সেটা হলুদ রঙের গোলাপ দেওয়া। মেঘ ঠোঁট বেঁকিয়ে বলল, সব কিছু তাকে কেন দিতে হবে? তোরা তিনটা বান্ধবী থাকতে আমাকে একটা গোলাপ ফুল কিনে দিতে পারে না? মিষ্টি বলল, সামনে পেলে অবশ্যই কিনে দিব, চিন্তা করিস না। মেঘ অভিমানী স্বরে বলল, আমি এত কষ্ট করে প্রথমবারের মতো শাড়ি পরলাম, কোথায় তোরা একটু বেশি প্রশংসা করবি? আর না করে আমার সাজের মধ্যে ভুল ধরছিস। আর কখনো শাড়ি পরবো না আমি তোর ভুল ধরিনি, তোর ওনার ভুল ধরছি। মেঘ মিষ্টি সাদিয়া ছোট্টখাটো বিষয় নিয়ে তর্কাতর্কি করছে। বন্যা এখানে নেই, সে তার বোনের সাথে কথা বলার জন্য নিচে গিয়েছে। বন্যা সিঁড়ি দিয়ে ওঠার সময় পেছন থেকে একজন বলল, এক্সকিউজ মি। বন্যা তাকাতেই দেখল একটা হলুদ গোলাপ হাতে দাঁড়িয়ে, সাথে একটা চকলেট। কয়েক সেকেন্ডের জন্য বন্যা হৃৎপিণ্ড বন্ধ হওয়ার উপক্রম হলো। ছেলেটা তড়িৎ বেগে বলল, প্লিজ। বন্যা কিছুই বুঝে ওঠার আগেই ছেলেটা দৌড়ে সিঁড়ি দিয়ে উঠে ক্যাফেতে ঢুকে পড়ল। বন্যা কিছু সময় স্তব্ধ হয়ে রইল। নিজেকে স্বাভাবিক করে মেঘের পাশে এসে বসলো। মেঘ জিজ্ঞাসা করলো, বৃষ্টি আপু কোথায়? বন্যা ছোট্ট করে বলল, আছে কোথাও, একটুর জন্য সেন্সলেস হওয়ার হাত থেকে বেঁচে ফিরলাম। কেন? বন্যা বিড়বিড় করে সব ঘটনা খুলে বলল। মিষ্টি হাসতে হাসতে বলল, তুই ভেবেছিলি তোকে প্রপোজ করতে এসেছে? তো আর কি ভাববো? কি সময়ের জন্য মেঘের মতো আমিও থমকে গিয়েছিলাম। মেঘ থতমত গলায় আওড়ালো, এবার আমার মনের অবস্থাটা বুঝতে পেরেছিস? বন্যা উপর নিচ মাথা নাড়ল। এর মধ্যে কফি আর স্ন্যাক হাজির হলো। একে একে সবাই কফি দিয়ে দিল, কিন্তু মেঘের কফি আসেনি। মেঘ ঠান্ডা কণ্ঠে বলল, আমাদের আরেকটা কফির অর্ডার ছিল। জি আপু, এক্ষুনি নিয়ে আসবে। সঙ্গে সঙ্গে মেঘের কফি হাজির হলো, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো সবার থেকে মেঘের কফিটা খুব স্পেশাল। কফির ফোমের ওপর লাভ আঁকা আর তাতে লেখা AS। কফির কাপের পাশে একটা চকলেট, হলুদ রঙের একটা গোলাপও রাখা। এটা কি কারো ভালোবাসা অজানা বার্তা? কফি কাপের সঙ্গে হলুদ রঙের চিরকুট স্পষ্ট নজরে পড়ল। মেঘ আঙুল দিয়ে গোলাপ আলতো ছুঁয়ে মনে মনে বিড়বিড় করল, ঘটনাগুলো কি শুধুই কাকতালীয়, নাকি পরিচিত কারোর অনুভূতি প্রকাশে বাহানা মাত্র? মেঘ ভাঁজ করা চিরকুটটা হাতে নিল। চিরকুটের উপরে লেখা, আমি কাব্য লিখতে জানি না, তবে তোমার ভাবনায় ডুবে থাকতে জানি। আমি সাঁতার পারি না, তবে তোমার প্রেমের খাদে ডুবে যেতে পারি। মেঘ চিরকুটটা হাতে নিয়ে খানিকক্ষণ লেখাটার দিকে একদৃষ্টিতে চেয়ে রইল। সামনে রাখা ধোয়া ওঠা কফির কাপে দুটো অক্ষর জ্বলজ্বল করছে। কাপের দিকে তাকিয়ে আনমনা হেসে ফেলে মেঘ। সেই হাসিতে যেন চারপাশে আলো আরো উজ্জ্বল হয়ে উঠল। একজোড়া চোখের তীক্ষ্ণ দৃষ্টি মেঘের হাসিতে ঘায়েল হয়ে গেল। তা কি মেঘ বুঝতে পারল তার দীর্ঘশ্বাস কতটা প্রণয়ের সুর বাজছে? তা কি মেঘ শুনতে পেল? প্রতিটা মুহূর্ত মেঘের হৃদয়ে তোলপাড় চলছে। অনুভূতিদের আনাগোনায় হাত কাঁপছে। কিঞ্চিৎ শক্তি সঞ্চয় করে মেঘ চিরকুটটা খুলল। তাতে লেখা, তুরাগ নদীর নিস্তব্ধ গীতে আমার অন্তঃকরণে শূন্যতা বাজে, তোমার শাড়ির প্রতিটা ভাঁজে অচিরেই আমার মন হারিয়েছে। তোমার মায়ার আঁচল তলে একটুখানি ছায়া দিও মোরে, ভালোবাসার অন্তবাসী বলে আঁকড়ে ধর
আমাকে, সেই সঙ্গে একটা চিঠিও আছে। সেই চিঠিটার লেখাটা ছিল এমন: প্রিয় আদরিণী, আমার কাছে সুন্দরের সংজ্ঞা মানে মাহাদিবা খান মেঘ। মেঘের মতোই অপরূপ সৌন্দর্যের অধিকারী সে। মেঘ ছাড়া আকাশ যেমন সাজে না, তেমনি ভাবে তুমি ছাড়া আমাকে মানায় না। তোমার পাশে আমি বেমানান হতে পারি, কিন্তু আমার পাশে তুমি ঠিক রাজ রানী। আমার হৃদয়ে তোলপাড় চলার এক অনুভূতির নাম মেঘ। তোমার কাজল টানা চোখ আর রাঙা ঠোঁটের হাসি দেখতে কতটা পথ পাড়ি দিয়েছে এ খবর শুধু আমি জানি। আমার ভাবনায় তোমার যে প্রতিচ্ছবি ছিল সেটা ভেঙে চুরমার করে দিয়েছ তুমি। শাড়িতে তোমাকে দেখার খুব ইচ্ছে ছিল, কিন্তু এভাবে ঘায়েল করে দিবে বুঝতে পারিনি। শাড়িতে কোন মেয়েকে এত লাগতে পারে তা সত্যি সত্যি জানা ছিল না। যে বলেছিল গোলাপের অভাবে তোমার সাজ মলিন লাগছে, তাকে বলে দিও তুমি নিজেই গোলাপের সাম্রাজ্য। খুব করে ইচ্ছে করছিল তোমার কানের পাশে গোলাপ গুঁজে দেওয়া। গোলাপের প্রতিটা পাপড়ি ভাঁজে তোমার আমার প্রণয়ের নিশান এঁকে দেই। ফুলের রানী গোলাপের মতো তোমাকেও আমার মহারানী বানিয়ে রাখি। সব অপূর্ণতার মাঝে এই ইচ্ছাটুকুও অপূর্ণ রয়ে গেল আমার। চোখে বেশি ওঠা অদ্ভুত টানের নাম ভালোবাসা। সেই টান আমি তোমার চোখেও দেখতে চাই, ইতি তোমার কাছের কেউ। মেঘের বক্ষপিণ্ডরে অবাধ্য হৃৎপিণ্ডটা এলোপাতাড়ি ছুটছে, সরাসরি শরীর বয়ে ঘাম বের হচ্ছে, চোখে ঝাপসা দেখছে। মেঘ রয়েসয়ে নিঃশ্বাস ছাড়ল, বুক ধুকপুক করছে। মিষ্টি চিঠিটা দেখার জন্য উকি দিল, কিন্তু দেখতে পারল না। মেঘ সঙ্গে সঙ্গে চিঠিটা ভাঁজ করে নিজের বেগে রাখল। চোখ তুলে চাইতেই নজর পড়ল সামনের টেবিলে। মেঘের ঠিক উল্টো দিকে একজন বসা, হাতে বই খোলা, কপালে সানগ্লাস তোলা, এক দৃষ্টিতে মেঘের দিকে তাকিয়ে আছে। মেঘ সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নিল, মাথা নিচু করে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল, চোখ বন্ধ করে ভাবল খানিক। পরক্ষণেই মনে পড়ল গোলাপ ফুলের কথাটা না শুনলে সঙ্গে সঙ্গে ফুল পাঠানো সম্ভব ছিল না। তার মানে উনি এগুলো যাচ্ছেন দিকে। কিন্তু ততক্ষণ টেবিল সম্পূর্ণ ফাঁকা হয়ে গেল। মেঘ আশেপাশে নজর বুলাতেই দেখল ক্যাফের গেটের দিকে বেরিয়ে যাচ্ছে কেউ। মেঘ বসা থেকে উঠে দাঁড়ালো। বন্যা জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছিস? আসছি এক্ষুনি। মেঘ এক সেকেন্ড দেরি না করে ছুটল। শাড়ি পরে ঠিকমতো দৌড়াতে পারছে না, তবুও দ্রুত হাঁটছে। ক্যাফের সামনে গিয়ে কাউকে পেল না। কিছুক্ষণ এদিক সেদিক তাকিয়ে আবারও ফিরে এলো। মিষ্টি জিজ্ঞাস করলো, কি হয়েছে মেঘ? এভাবে ছুটছিলি কেন? উনি সামনের টেবিলে বসেছিলেন এতক্ষণ। কে? যিনি এই কাজগুলো করাচ্ছেন। কি বলছিস? কিভাবে বুঝলি? লিখেছেন। চিঠিটা দে, পড়ি। মেঘ দিকে তাকিয়ে আবার ওদের দিকে তাকিয়ে বলল, দরকার নেই, এই চিঠিটা স্পেশাল। সাদিয়ে বলল, বাহ, তার মানে মানুষটাও কি তোর কাছের স্পেশাল হয়ে গেল? হতেও পারে, আবার নাও হতে পারে, কিন্তু আমার জীবনে একদম অনুভূতি সত্যি প্রথমবার ঘটেছে। মানুষটা যেই হোক, তার সঙ্গে আমার কিছু হোক বা না হোক, অনুভূতিটা স্পেশালই থাকবে। বন্যা বিরক্ত স্বরে বলল, তোর ভাইকে আমি সব বলে দিব। বলে দে, আমার কি? আমি কি ভাইয়াকে ভয় পাই? দরকার হলে আমি নিজেই ভাইয়াকে বলবো, তুই আমাকে শাড়ি পরে বের হতে দিয়েছ, একটা ছেলে আমাকে পছন্দ করে ফেলেছে, এতে আমার কি দোষ? বন্যা মৃদু স্বরে বলল, আর কোনোদিন শাড়ি পরতে দিব না তোকে। যে ভালোবাসা সে কাপড় দেখেও ভালোবাসবে। মিষ্টি হাসতে হাসতে বলল, দেখছিস কয়েক ঘন্টার ব্যবধানে আমাদের মেঘ ভালোবাসায় ডুবে গেছে। মেঘ ঠোঁট ফুলিয়ে বলল, কিন্তু এতটুর জন্য তাকে দেখতে পারলাম না। আফসোস। হঠাৎ বন্যা বলল, আমি ওঠার সময় একটা ছেলে ফুল হাতে সিঁড়ি দিয়ে উঠছিল, বললাম না ওই ছেলেটা
সম্ভবত ওয়েটার। তাকে জিজ্ঞাসা করলে ও ব্যাপারে কিছু জানা যাবে। এই ভাবনা সেই কাজ। মেঘ আর বন্যা ছেলেটাকে খুঁজে বের করে জিজ্ঞাসা করলো, কিন্তু ছেলেটা ও ব্যাপারে তেমন কিছু জানে না। তাকে বলা হয়েছিল ফুল এনে দিতে, সে শুধু এই কাজটাই করেছে। মেঘ 30 মিনিটের মতো ক্যাফেতে ছিল, কিন্তু এর মধ্যে কেউ আসেনি। হতাশ হয়ে বেরিয়ে এলো মেঘ। সবার থেকে বিদায় নিয়ে যে যার মতো বাসায় চলে গেল। মেঘ বাসায় এসে কলিং বেল চাপতেই তানভীর দরজা খুলে দিল। মেঘকে দেখে মলিন হেসে জানতে চাইল, কোনো সমস্যা হয়নি তো? তানভীরের চেহারায় চিন্তার ছাপ দেখে মেঘ ভয়ে ভয়ে বলল, না, কোনো সমস্যা হয়নি। এত এত কাহিনী বলার সাহসও পাচ্ছে না, আবার কুলাতেও ভয় পাচ্ছে। মেঘের আম্মু বললেন, তোর চিন্তা। তানভীরের মাথায় গরম হয়ে যাচ্ছিল, বাসা থেকে বেরও হচ্ছিল না। মেঘ মুচকি হেসে বলল, তুমি ভার্সিটিতে গেলেই হতো, ঘুরে আসতে পারতে, আর এত চিন্তাও হতো না। কোথায় চিন্তা করছি আমি? এই তো বের হব এখনই। মেঘ ফ্রেশ হতে নিজের রুমে চলে গেল। তানভীর রেডি হয়ে বের হলো। নীলচে আকাশের সূর্যের আলোর লালচে আভা ফুটে উঠেছে। নতুন এক সকালের আগমন ঘটেছে। দিবারাত্রির প্রহর শুনে 3 দিন কেটে গেল। মেঘের কারণে তোলপাড় তলা অনুভূতিরা পাল্লা দিয়ে বেরিয়ে চলেছে। আকাশের বুকে সাদা তুলোর মতো ভেসে বেড়ানো মেঘেরা অন্তর জগতে হানা দিচ্ছে। পয়লা ফাল্গুনের পর থেকে আজ পর্যন্ত মেঘ ভার্সিটিতে পা রাখেনি, এমনকি বাসা থেকে বেরও হয়নি। বলবে কারো সেদিনের ঘটনা তানভীরকে বলার সাহস করতে পারেনি। তানভীর অবশ্য সেভাবে জিজ্ঞাসা করেনি কিছুই, কারণ ইদানিং তানভীর দিনের বেশিরভাগ সময়টাই বাসার বাইরে থাকছে। বাসায় ফিরতে ফিরতে প্রায় মধ্যরাত। আচমকা বন্যার নাম্বার থেকে কল এলো। মেঘ ফোন হাতে নিয়ে চিন্তিত কণ্ঠে বিড়বিড় করলো, এত সকালে বন্যা কেন কল দিচ্ছে? মেঘ কল রিসিভ করলো, সালাম দিয়ে জানতে চাইলো, কেমন আছিস? আমি কল দেওয়ায় খোঁজ নেওয়ার কথা মনে পড়লো, তাই না? তা না, শরীরটা খুব খারাপ। মেঘ, আমি তোকে হাড়ে হাড়ে চিনি, তাই এসব বাহানা আমাকে দিতে আসবি না। কি হয়েছে সত্যি করে বল। তেমন কিছু হয়নি, বন্যা শক্ত কণ্ঠে আওড়ালো। তানভীর ভাইয়া কিছু বলেছে? না, ভাইয়াকে কিছু বলিনি আমি। তোকে একটা কথা করার ছিল। হ্যাঁ বল। বন্যা আস্তে করে ঢোক গিলল, শক্ত কণ্ঠে জানতে চাইল, তানভীর ভাইয়া কি কারোর সাথে রিলেশনে আছে? সেভাবে কিছু কখনো শুনিনি। ভাইয়া মেয়েদের দু চোখে করতে পারে না। ভাইয়াকে কখনো কোনো মেয়ের সাথে কথাও বলতে দেখিনি আমি। কিন্তু কেন বলতো? বন্যা রয়েস হয়ে নিঃশ্বাস ছেড়ে বলল, গতকাল বিকালে ওনাকে দেখলাম একটা মেয়ের সাথে কথা বলছেন। মেয়েটা বয়স খুব বেশি না, দেখতে খুব কিউট। মেয়ে উত্তেজিত কণ্ঠে বলে উঠল, কি বলছিস? আমি যা দেখেছি তাই বললাম। আমি গতকাল মেলা থেকে ফেরার পথেই দেখেছি। এবার ভেবেছিলাম তোর কথা জিজ্ঞাসা করব, কিন্তু তারপর মনে হলো ওনাদের দুজনের মাঝখানে কথা বললে বিষয়টা খুব খারাপ হতে পারে। বাই চান্স প্রেমিকা হলে আমার খবর আছে, তাই ভয়ে ভয়ে চলে এসেছি। সেদিকে তাকিয়েও দেখিনি। মেঘ ঠোঁট ফুলিয়ে শ্বাস ছেড়ে বলল, ঠিক আছে, দেখছি বিষয়টা। তুই আমার নাম নিস না প্লিজ। আমার মনে হলো তোকে কথাটা বলা দরকার, তাই বললাম, অন্য কোনো কারণ নেই। ভার্সিটিতে যাবি? আপুকে আজ দেখতে আসবে, যেতে পারবো না। মেঘ অভিমানী স্বরে বলল, কোথায়, আমাকেও তো দাওয়াত দিলি না। বন্যা হাসি মুখে জানতে চাইল, তুই আসবি? আমি তো ভেবেছিলাম তোর ভাই তোকে আসতে দিবে না। তোর দায়িত্ব আমাকে দাওয়াত দেওয়া, তুই দাওয়াত দে, বাকিটা আমি বুঝে নিব। আমার একমাত্র বড় আপু বৃষ্টিকে ছেলেপক্ষ দেখতে আসা উপলক্ষে আমাদের বাসায় অল্প পরিসরে রান্নার আয়োজন করা হবে, তাই আমি
আমার বেস্ট ফ্রেন্ড মেঘকে সেই অনুষ্ঠানে উপস্থিত করার জন্য নিমন্ত্রণ জানাচ্ছি। ঠিক আছে, ধন্যবাদ। মেঘ সোফায় হেলান দিয়ে বসে আছে, সামনে টিভি চলছে। ঠিক তখনই মেঘ মনোযোগ তানভীরের রুমের দিকে। তো আজকের পর্ব এই পর্যন্তই। কেমন লাগছে অবশ্যই জানিন। পরবর্তী পর্ব খুব শীঘ্রই আসবে। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দোয়া করবেন। তো আল্লাহ হাফেজ।